দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি বাবু কামরুজ্জামান। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। লোডশেডিংয়ের পূর্বাভাস জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানিয়েছেন, এবারের রমজান ও গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং হতে পারে 700 থেকে 1400 মেগাওয়াট। তবে লোডশেডিংয়ের প্রভাব গ্রামের চেয়ে রাজধানীতে হবে বেশি, এমন মন্তব্য করেন তিনি। এদিকে বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর দিকে মনোযোগী সরকার। কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদনে জমিতে সেচ প্রক্রিয়ায় বড় নির্ভরতা বিদ্যুৎ। তবে প্রতি বছর গরমে দেশের কৃষি প্রধান এলাকায় বিদ্যুৎ সংকটের তীব্রতায় ব্যাহত হয় সেচ কাজ, যার ব্যাপক প্রভাব দেখা দেয় উৎপাদনে। বুধবার বিকেলে রাজধানীর গনি রোডের বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতির সার্বিক বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে আসছে রমজান মাস ও গ্রীষ্মে বিদ্যুতের সরবরাহ এবং লোডশেডিং এর আশঙ্কার কথা তুলে ধরেন উপদেষ্টা। পরিকল্পনা অনুযায়ী আমাদের রোজার মাসে বিদ্যুতের চাহিদা প্রাক্কলন করা হয়েছে 15,700, গ্রীষ্ম মৌসুমে 18,000। কিন্তু আমাদের যে অ্যাভেলেবল যে বিদ্যুৎ যে অ্যাভেলেবল হবে সেটা আমাদের এখন প্রাথমিক হিসাব অনুযায়ী 700 থেকে 1400 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হতে পারে। ব্রিফিংয়ে উঠে আসে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি আমদানি ও ব্যয় বাবদ অর্থপ্রাপ্তির প্রসঙ্গ। রোজার মাসে বিদ্যুতের সরবরাহ অব্যাহত রাখার জন্য যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, এই জন্য যে আর্থিক টাকা এবং ডলারের যে আর্থিক সংস্থান প্রয়োজন হবে, সেই আর্থিক সংস্থানের তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। সমানুপাতিক হারে লোডশেডিং হলেও এবারে গ্রামে তার প্রভাব পড়তে দেওয়া হবে না বলে জানান উপদেষ্টা। আমরা এটা চেষ্টা করব যে এটা ইকুইটিভলি লোডশেডিং কিন্তু প্রথমে ঢাকা শহরেই হবে, তারপরে হচ্ছে গ্রামাঞ্চলকে কোনোভাবে ডিসক্রিমিনেট করা হবে না। সেচ যদি কমানো হয় তাহলে তো আপনার খাদ্য উৎপাদন করবে, তাহলে একটা খাদ্য সংকট সৃষ্টি হবে। তো ওই জন্য আমরা সেচটাকে আনএফেক্টেড রাখবো। উপদেষ্টা জানান, বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর দিকে মনোযোগী সরকার। বলেন, গ্যাসের দাম বাড়লেও তার আওতায় আসবেন না পুরনো গ্রাহকরা। লোডশেডিংটাকে একদম খুব সামান্য পর্যায়ে নিয়ে আসতে হবে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে সংবাদ বিশ্লেষণে স্বাগত জানাচ্ছি। সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলবো কৃষিকাজে বিদ্যুতের প্রভাব। এই বিষয় নিয়ে আমরা রিপোর্টে যেমন দেখছিলাম যে 700 থেকে 1400 মেগাওয়াট লোডশেডিং হতে পারে, এবং আমরা জানি যে গ্রীষ্মকালীন সময়ে সেচ কাজে কিন্তু একটা বড় ধরনের নির্ভরতা থাকে বিদ্যুতের উপর। সার্বিকভাবে এই বিদ্যুতের প্রভাব কৃষিকাজে এবং এবারের প্রস্তুতি নিয়ে আমরা কথা বলতে চাই। ডক্টর জাহাঙ্গীর আলম আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, একজন কৃষি অর্থনীতিবিদ। আমরা স্বাগত জানাতে চাই তাকে। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি ডক্টর জাহাঙ্গীর আলম আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা শুরুতেই যে আলোচনাটি করতে চাই যে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা কিন্তু লোডশেডিংয়ের একটা পূর্বাভাস জানিয়েছেন। সেখানে এবারের গ্রীষ্ম মৌসুম নিয়ে 700 থেকে 1400 মেগাওয়াট লোডশেডিংয়ের যে আশঙ্কা সেটিও জানিয়েছেন। মোটা দাগে আমাদের যেহেতু সেচ কাজে একটা বড় নির্ভরতা রয়েছে বিদ্যুতের, সব মিলিয়ে এবারের গ্রীষ্ম মৌসুমে আমাদের যে সার্বিকভাবে উৎপাদন পরিস্থিতি লক্ষ্য করছেন, বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আপনি কতখানি আশাবাদী, এবং এই লোডশেডিং 700 থেকে 1400 মেগাওয়াট সেটি আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? দেখুন, লোডশেডিং যেটা বলা হচ্ছে সেটা সিগনিফিকেন্ট লোডশেডিং, তবে এটার ভার যদি গ্রাম অঞ্চলে না হয়, এবং যেটা বলা হচ্ছে যে শহরাঞ্চলে এটার প্রভাব বেশি হবে, গ্রাম অঞ্চলে হবে না, এটা একটা ইতিবাচক। দুটো কারণ এখানে আছে। একটা হলো যে সামনে রমজান, এবং দ্বিতীয়ত এই সময়টাতে ইরিগেশনটা খুব বেশি দরকার হয়। গরু জমি ইতিমধ্যে লাগানো শেষ, এবং সামনে তায়ে তায়ে পানি সেচ দিতে হবে, এবং পানি সেচের ক্ষেত্রে আমরা নলকূপের উপর নির্ভর করি, গভীর অগভীর নলকূপের উপর নির্ভর করি। তো এখন একটা সিগনিফিকেন্ট পর্শন বিদ্যুতায়িত। সরকার যদিও বলে যে 20% ভর্তুকি দেওয়া হয় বিদ্যুতের ক্ষেত্রে, অনেক সময়
কৃষকরা বলে যে কোন কৃষক বলে যে তিনি এই যে একটা সুবিধা সরকারের 20% এটা পান না, বা তার যে বিল করা হয় সেটার মধ্যে সেটা রিফ্লেক্টেড হয় না। তবু একটা মোটা দাগে যে 20% কৃষিকাজে নিয়োজিত যে টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, শ্যালো টিউবওয়েল আছে, এখানে বিদ্যুতের ক্ষেত্রে 20% এখানে সাশ্রয় দেয়া হয়। কিন্তু এখানে এটাও যথেষ্ট নয়, এবং খুব বড় অংশ অন্তত 60-65% এটা তেলের উপর নির্ভরশীল, এবং তেলের দাম অনেক বেড়েছে। বিদ্যুতের দাম ধাপে ধাপে বেড়েছে, বেড়ে গিয়ে এখন যেই পর্যায়ে আছে তাতে আমাদের কৃষকদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এখন বিদ্যুৎ যদি সঠিকভাবে না হয়, সঠিকভাবে যদি বিদ্যুৎ না পায় গ্রামে, এবং ঠিকভাবে যদি ইরিগেশনটা না হয়, তাহলে এটা বড় মৌসুম খুব বেশিরভাগই ইরিগেশনের উপর নির্ভর করে। এখন এই ক্ষেত্রে যদি উৎপাদন বিঘ্নিত হয়, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হবে। আপনারা জানেন যে এর আগে বন্যা হয়েছে, বন্যার কারণে আউশ মৌসুমে ফসল মার খেয়েছে, এবং পরে আমন মৌসুমেও ফসল মার খেয়েছে, এবং যত বেশি উৎপাদন আশঙ্কা মানে সম্ভাবনা ছিল তত উৎপাদন হয় না। ইতিমধ্যে চালের দাম অনেক বেড়ে গেছে, এবং সামনে বড় মৌসুম যদি আমরা ভালো উৎপাদন করতে পারি, তাহলে চালের দামটা কমে আসবে, এটা আমরা সম্ভাবনা দেখি। তবে যেহেতু বড় মৌসুমে প্রায় 54% চাল উৎপাদন হয় বড় মৌসুম, কাজে বড় মৌসুমটা আমাদের কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে যদি সরকার, এর আগেও কিন্তু বিভিন্ন সময়ে সরকার চিন্তা করেছে যে অন্তত নিরুপদ্রব বিদ্যুৎ সরবরাহ যেন বড় মৌসুমে রাখা যায়। এবং এবারও উপদেষ্টা মহোদয় যেভাবে বক্তব্য রেখেছেন, তাতে একটা আশা আছে যে বিদ্যুৎ হয়তো গ্রামাঞ্চলে এবং বিশেষ করে ইরিগেশনের ক্ষেত্রে বিদ্যুতের সরবরাহ বিঘ্নিত হবে না। এবং এটা যদি হয়, তাহলে আমাদের উৎপাদনটা ভালো হবে। বিশেষ করে গরুর উৎপাদন যদি ভালো হয়, তাহলে আমাদের যে খাদ্য চাহিদা, এটা অনেকটাই আমরা চালের উপর থেকে আমরা চাল দিয়ে আমরা সেটা করতে পারবো, মেটাতে পারবো। এবং সেই ক্ষেত্রে আমাদের যথেষ্টই প্রভাব আছে যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত রাখা। এবং এক্ষেত্রে আমরা অবশ্য বিদ্যুতের পাশাপাশি যে তেলের সরবরাহ, এবং এখানে কিভাবে আমরা কিছুটা ভর্তুকি দিতে পারি সেটার কথা চিন্তা করতে হবে। দেখেন, দীর্ঘদিন ধরে 20% ভর্তুকি দেওয়া হয় শুধু ইরিগেশনের জন্য বিদ্যুতের ক্ষেত্রে। তো এর এটা তো বিদ্যুতের দাম তো অনেক বেড়ে গেছে, কাজে সেই তুলনায় এখন ভর্তুকির পরিমাণ আরো বাড়া উচিত ছিল, কিন্তু সেটা বাড়েনি। এখন চিন্তা করতে হবে আরেকটু কিভাবে ভর্তুকি বাড়িয়ে দেওয়া যায়, অন্তত 30% ভর্তুকি বিদ্যুতের ক্ষেত্রে কিভাবে দেওয়া যায়। এবং যেহেতু প্রায় 65% থেকে 70% আমরা তেলের উপর নির্ভর করি অনেক এলাকায়, সেখানে তেলের উপরেও কিভাবে ভর্তুকি দেওয়া যায়, তেলের সরবরাহ যেন স্বাভাবিক থাকে গ্রামাঞ্চল, সেটার দিকেও দৃষ্টি রাখতে হবে। আপনি যেটা বলছিলেন, আসলে গ্রীষ্মকালে আমরা এর আগের বছরগুলো, অন্যান্য বছরগুলো বিশেষ করে দেখেছি সবসময় কিন্তু গ্রামীণ অঞ্চলেই বরং লোডশেডিং বেশি হতো। এবার যদিও আশ্বাস দেওয়া হয়েছে গ্রামে লোডশেডিং এর পরিমাণ কমাবে, সেটি নিশ্চয়ই আমাদের কৃষিতে একটা ইতিবাচক প্রভাব পড়বে। স্যার, মোটা দাগে আমরা এবার আরও একটি আশ্বাস দেওয়া হয়েছে যে সরকার কিন্তু বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর দিকে তারা মনোযোগ দিতে চাচ্ছেন। এই মুহূর্তে আমাদের বিদ্যুতের দাম যে পরিস্থিতিতে রয়েছে, সেটি আসলে আবার নতুন করে যদি বাড়ানোর চিন্তাও করা হয়, সেটি তো একটা বড় ধরনের, এই কৃষিকাজের উপর বলি, কৃষকের উপর বলি, গিয়ে তো একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব আসলে ফেলবে। স্যার, দেখুন, বিদ্যুতের দাম যদি বাড়ে, তাহলে কৃষি খাতে এখন কিন্তু বিদ্যুৎ অনেক জায়গায়, শুধু পানি সেচের জন্য না, আমাদের যে ধান ভাঙা, তারপরে ধান ভাঙানো, মাড়াই, অনেক ক্ষেত্রেই বিদ্যুতের ব্যবহার করা হয়। বিশেষ করে জমি ল্যান্ড প্রিপারেশনের জন্য বিদ্যুৎ ব্যবহার অনেক সময় ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রেই আমাদের বিদ্যুতের দরকার। তো সেখানে যদি কিছুটাই বিদ্যুতের দাম বাড়ে, তাহলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশেই বেড়ে যায়, এবং এটা কৃষককে উৎপাদন বিমুখ করার জন্য যথেষ্ট।
কাজে ভাই, আমাদের উচিত হবে যে কোনো প্রথমত হচ্ছে অবস্থাতেই ভেতরে যেন বিদ্যুতের দামটা এই সময়ে না বাড়ে, এবং আমাদের উপদেষ্টা মহোদয় যথার্থই বলেছেন যে আমরা বিদ্যুতের দাম না বাড়িয়ে কিভাবে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করতে পারি গ্রামাঞ্চলে, এবং লোডশেডিং দরকার হয় সেটা শহরাঞ্চলে লোডশেডিংটা হবে, এবং গ্রামের মানুষ বা আমাদের ইরিগেশন তার জন্য সাফার করবে না। এটা একটা ভালো বক্তব্য উনি রেখেছেন। আমার মনে হয় যে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। তবে আমাদের দেখতে হবে যে তিনি যেটা বলছেন সেটা যেন খুব ভালোভাবে কার্যকর হয়। কারণ অতীতে আমরা সবসময়, আপনি যেটা বলেছেন একটু আগেই, যে অতীতে যখন লোডশেডিং হয় সেটা সাধারণত গ্রামে গিয়ে পড়ে, আর শুধু রাত্রিবেলা দেখা যায় যে রাত্রিবেলা তারা ইরিগেশনের কথা বলে, রাত্রিবেলা হয়তো এটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, দিনের বেলা সারাদিনই হয়তো অনেক ক্ষেত্রে বিদ্যুৎ থাকে না, তখন শহরাঞ্চলে বিদ্যুতের প্রয়োজনটা সবচেয়ে বেশি থাকে। তো এইসব দিক চিন্তা করে আসলে রাতে হোক দিনে হোক এখন কিন্তু ইরিগেশনের উপরে খুব বেশি গুরুত্ব দিতে হবে বড় ধান, এবং এইটার জন্য যাতে করে আমাদের বিদ্যুৎ সরবরাহটা নিশ্চিত থাকে, এটার দামটা যাতে না বাড়ে, এবং কৃষকদের জন্য কোনো সমস্যা না হয়, এইদিকে খুব বড় দৃষ্টি রাখাটা। এবং তাতে করে আমাদের শুধু গ্রামাঞ্চলে যে জীবনযাত্রাটা স্বাভাবিক থাকবে সেটা না, আমাদের উৎপাদন বাড়বে, এবং সামনে যে নিরাপত্তার শঙ্কা আছে সেই শঙ্কা থাকবে না, এবং গরুর উৎপাদনটা যদি ভালো হয় তাহলে আমাদের পরবর্তী 6 মাসের জন্য চালের জন্য আমাদের কোনো আমদানির নির্ভরতা থাকবে না, এবং এতে করে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত থাকবে। স্যার, আমরা খাদ্য নিরাপত্তার কথা যখন বলছিলেন, এই মৌসুমে একটু যদি চালের, আমরা যদিও বিদ্যুতের দামের প্রভাব নিয়ে কথা বললাম অনেকটা সময়, এই মৌসুমে আমরা দেখলাম এখনও যে বাজারে চালের দামের যে পরিস্থিতি, এইটা আসলে একটা অস্বাভাবিকতা তৈরি করেছে বাজারে। সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় যে স্যার, এই মৌসুমটাতে আমরা কেন এত মানুষকে এত দুর্ভোগ পোহাতে হলো এই চালের বাজার নিয়ে, এখনো হচ্ছে? দেখুন, আমরা দীর্ঘ সময় ধরে ছোটবেলা থেকে আমাদের কর্মজীবন, এবং তারপরে আমরা লক্ষ্য করছি যে সাধারণত বোরো মৌসুম এবং আমন মৌসুম, এই দুটো মৌসুমে যথেষ্ট উৎপাদন হয় এবং চালের দাম কম। যেহেতু অনেক বেশি চাল বাজারে আসে আমন মৌসুমে, আমরা আশা করছিলাম যে আমন মৌসুমে চালের দাম কমবে, কিন্তু আমরা দেখলাম যে দাম তো কমে নাই, বরং দামটা বেড়ে গেছে। এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত হলো যে এই বছরের শুরুতে উৎপাদন বিঘ্নিত হয়েছে, তার কারণ হলো যে প্রচন্ড খরা ছিল, তারপরে পরপর বন্যা হয়েছে, বন্যার পরে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়েছে, এবং আমাদের আউশ ধানটা মার খেয়েছে, এবং এরপরে আমন ধানও মার খেয়েছে। এই দুটো কারণে আমাদের উৎপাদন কমে গেছে। কাজে উৎপাদন যখন কম হয়, বাজারজাত উদ্বৃত্তটা কমে যায়, এবং বাজারজাত উদ্বৃত্ত যখন কমে তখন আমাদের যে ব্যবসায়ীরা যারা আছে, এক শ্রেণীর ব্যবসায়ী, তারা যারা অনেক বেশি লাভ করতে চেষ্টা করে, তারা এখানে কারসাজি করার চেষ্টা করে, এবং যেটাকে আমরা সিন্ডিকেট বলি, যেটা দেখা যায় না, অনুভব করা যায়। তো এমন একটা পরিস্থিতিতে চালের দাম কিছুটা বেড়েছে। এছাড়া আরেকটি বড় বিষয় হলো যে উৎপাদন খরচ তো বাড়ছে। এই যে ইনফ্লেশন যখন থাকে তখন উৎপাদন উপকরণের দাম বাড়ে, এবং উৎপাদনের উপকরণের দাম যখন বাড়ে তখন উৎপাদন খরচ বেড়ে যায়। তো চালের প্রতি ইউনিট উৎপাদন খরচও বেড়েছে। এক হলো যে উৎপাদন কম, 2 নম্বর হলো যে আমাদের উৎপাদন খরচ বেড়েছে, 3 নম্বর হলো যে আমরা বাইরে থেকে যতটা আমদানি আশা করেছিলাম সে আমদানি করা সম্ভব হয় নাই। আমার ধারণা ছিল সরকার যেখানে প্রায় 15 লাখ টন চাল আমদানির জন্য লাইসেন্স দিয়েছে এবং সুযোগ খুলে দিয়েছে, বাজার উন্মুক্ত করে উদারীকরণ করেছে, সেক্ষেত্রে মাত্র 3 লাখ টনের মতো চাল আমদানি হয়েছে। তো এটা একটা শর্ট। আরেকটি বিষয় হলো যে যখন ফল থাকে, যখন বাজারে উদ্বৃত্ত কম থাকে, তখন আমাদের যে ব্যবসায়ীরা যারা আছে, অসাধু ব্যবসায়ী, তারা কারসাজি করার সুযোগ পায়, এবং এই সুযোগটা তারা নিয়েছে। এবং মিলগেটে আপনারা শুনেছেন, বিভিন্ন প্রচার মাধ্যমে এটা আমরা দেখছি যে মিলগেটে দাম অনেক বেড়ে গেছে, এবং খুচরা ব্যবসায়ীদের পর্যায়ে আস্তে আস্তে
চালের দামটা অনেক, এবং এবার যে চালের দাম স্বাভাবিকভাবেই কিছুটা বাড়টাই এক্সপেক্টেড, কিন্তু যে হারে চালের দাম এখন, মোটা চালের দাম 60 টাকা, এটা আমরা কোনোদিনই দেখিনি। তারপরে সরু চাল 80 থেকে 90 টাকা, এবং মাঝারি চাল সেই 70 টাকা 75 টাকা। তাই এত বেশি চালের দাম যখন হয়, সাধারণ মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, ফিক্সড ইনকাম গ্রুপ, এরা খুবই কষ্ট পায়, এবং এই কষ্টটা আছে এবং আমরা অনুভব করি। তো এটা খুব বেশি আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এখন যে অবস্থা, এবং চালের যেহেতু উদ্বৃত্ত কমে গেছে, সুতরাং এখন বড় কাজ হলো যে যে আমদানির যে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, অন্তত কমপক্ষে 10 লাখ টন চাল যদি আমদানি করা যায় এবং খোলা বাজারে যদি অপেক্ষাকৃত কম দামে ছাড়া যায়, তাহলে এটা সাধারণ মানুষের ক্ষেত্রে একটা স্বস্তির বাতাস বয়ে আনবে। এবং এখানে যদি আমরা প্রচুর পরিমাণে মার্কেট ইন্টারভিন করতে পারি, হস্তক্ষেপ যদি বাজারে করতে পারি, এবং সেই জন্য যদি আমাদের পর্যাপ্ত চাল মজুদ থাকে, তাহলে ব্যবসায়ীরা তার কারসাজি সেটা এত বেশি করতে পারবে। তা আমরা মনে করি যে এখন যেটা বাজারে চলছে, এখানে সরকারের যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা আরো বেশি ইমপ্রুভ করা দরকার ছিল। তা আমি আশা করি যে সামনে সরকার ম্যানেজমেন্ট ইমপ্রুভ করবে, এবং ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনার সমস্যা যদি না থাকে, তাহলে বাজারটা অনেক বেশি স্বস্তির জায়গায় ফিরে আসবে। জি, নিশ্চয়ই স্যার, আপনি বারবারই স্বস্তির কথা বলছিলেন। আমরা এবারে যেটি দেখলাম যে এবারের মৌসুমে কৃষককে আমরা একদিকে যখন দেখলাম যে ফুলকপি 1 টাকা 2 টাকা এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, অন্যদিকে ভোক্তারা যখন অস্বস্তিতে থাকে, আমরা বলছিলাম যে এই সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি, কিন্তু এক ধরনের উল্টো চিত্র হলো কিনা যে একদিকে 2 টাকায় ফুলকপি, অন্যদিকে মানুষ আসলে ঢাকায় আবার অনেক বেশি দামে নগরের মানুষকে কিনে খেতে হচ্ছে, কৃষকও দাম পেলেন না, ভোক্তাও বঞ্চিত হলেন। এই পরিস্থিতির জন্য আসলে আমরা বলছি চাঁদাবাজি কমে এসছে, তাহলে আসলে সরবরাহের চ্যালেঞ্জটা কোথায়? আপনি আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্থাপন করেছেন। দেখেন, চালের ক্ষেত্রে দাম বাড়ছে, অর্থাৎ সরবরাহ কম, এবং চাল কিন্তু মজুত করে রাখা যায়, এবং এটা পচনশীল না। কাজেই চালের ক্ষেত্রে আমাদের যারা ব্যবসায়ীরা আছে, আমি বলেছি এক শ্রেণীর ব্যবসায়ী যারা অসাধু, তারা দীর্ঘ সময় ধরে চাল ধরে রাখে, এবং সেটা মজুত করা সম্ভব। সেই কারণে চালের দামটা তারা বাড়াতে পারে। কিন্তু আমাদের যে সবজির ক্ষেত্রে, সবজি তো পচনশীল, ধরে রাখতে পারে, কিন্তু এখানেও মিডলম্যানরা কাজ করছে। আপনি দেখেন, যেখানে যখন যখন আমাদের ভোক্তারা বলছেন যে তারা স্বস্তিতে আছে, সব ধরনের সবজি এবং সেই সঙ্গে পেঁয়াজ এবং কাঁচামরিচ, এইগুলোর দাম যখন অনেকটাই কমে গেছে, টমেটোর দাম অনেকটাই কমে গেছে, তখন কিন্তু ভোক্তারা বলছেন আমরা স্বস্তিতে আছি, তারা বেশ ভালো অনুভব করছেন। কিন্তু আমাদের চাষি যারা আছে, আমাদের কৃষক যারা আছে, যারা উৎপাদন করে, উৎপাদন পর্যায়ে কিন্তু তারা খুবই অস্বস্তিতে আছে। কারণ আপনি বলছেন যে আমরা বিভিন্ন পত্র পত্রিকায় দেখছি যে ফুলকপি 1 টাকা 2 টাকা বিক্রি হচ্ছে, টমেটোর দাম কমে গেছে, মূলার দাম কমে গেছে, অনেকে মূলা বাজার থেকে জমি থেকে মূলা তুলছেই না, ক্ষেতের মূলা খেতেই মিশিয়ে দিচ্ছে। তো এই যে একটা অস্বস্তির ব্যাপার, এইটা এইখানেও আসলে আমাদের মার্কেটিং সমস্যা। এবং যেখানে ফুলকপির দাম গ্রামাঞ্চলে 2 টাকা 3 টাকা, মানে উৎপাদন পর্যায়ে ফার্ম গেটে সেটা যেহেতু 2 টাকা 3 টাকা, কিন্তু ঢাকায় কিন্তু আমি 2 টাকা 3 টাকায় কিনতে পারি না। ঢাকায় কিন্তু এখনো ফুলকপির দাম 20 টাকা 22 টাকা। কাজেই এই যে একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটা হওয়া উচিত, কিছুটা হওয়া উচিত। যেমন সবজি পচনশীল, 25-30% সবজি আপনার মাঠ থেকে কনজিউমার পর্যায়ে নিয়ে আসতে সবজি নষ্ট হয়, পচে যায়। তো এইটাকে, এই প্রিমিয়ামটা যোগ করা হলেও আপনি যেখানে 2 টাকা 3 টাকা সবজি, এটার দাম 20 টাকা পর্যন্ত, এখানে একটা বড় ফারাক। এবং এটা পুরোটাই আমাদের চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগী যারা আছে, অর্থাৎ যারা প্রক্রিয়া করে এবং যারা নাকি ট্রান্সপোর্টেশন করে এবং বাজারে কনজিউমারের কাছে নিয়ে আসে, তারা সাধারণত এটা নেয়। তো এটা খুব বেশি, এবং এটা
যদি আমরা এইটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে এটা খুব বড় সমস্যা। এটা আমাদের কনজিউমার যারা আছে, অর্থাৎ আমরা যারা ভোক্তা, তাদের জন্য সমস্যা। কারণ এক সময় যখন সবজির দাম বেশি থাকে, পরবর্তী মৌসুমে সবজির ফলন অনেক বেশি বেড়ে যায়, কিন্তু পরে যখন দাম কমে যায়, পরবর্তী মৌসুমে আবার ফলন কমে যায়। এটা একটা কবওয়েব থিওরি, যেটা অর্থনীতির ছাত্রছাত্রীরা এটা জানে, সেটা মেনে চলে। কাজে এই ক্ষেত্রে আমাদের কিন্তু সামনে শঙ্কা যে এই বছর যেহেতু এই মৌসুমে যেহেতু দাম কম পাচ্ছে, সুতরাং আগামী যে গ্রীষ্মকালীন সবজির মৌসুম এবং পরবর্তী সময়ে যে শীতকালীন সবজির মৌসুম আসছে, তখন কৃষকরা অনেকটাই পিছিয়ে যাবে এবং তারা তাদের পূর্ণ মনোযোগ দিয়ে সবজির চাষাবাদ করতে চাইবে না। তো এমন একটা পরিস্থিতিতে আমাদের অনেক কিছু করার আছে, সরকারি পর্যায়ে অনেক কিছু করার আছে, এবং কিছু কাল সবজি ধরে রাখা এবং স্টোরেজে রাখা, কোল্ড স্টোরেজ এরকম ভাবে সৃষ্টি করা সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, এবং বিশেষ করে যে কৃষক পর্যায়ে যে সংগঠন সৃষ্টি করা এবং সংগঠিত ভাবে তারা মার্কেটিং এর ব্যবস্থা করা এবং সরাসরি ভাবে যাতে করে কৃষক ঢাকায় এবং বিভিন্ন বিভাগীয় শহরে তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসতে পারে, সেইটার ব্যবস্থা করা। এক্ষেত্রে কিন্তু যথেষ্ট করণীয় আছে, এবং সরকার যদি এই কাজগুলো করে, ভালোভাবে করে, তাহলে আমাদের যে সবজির ক্ষেত্রে যে এত বেশি ওঠানামা, সেটা হয়তো কমে যাবে। এবং তাতে করে যেমনি ভাবে আমাদের কৃষকরা উপকৃত হবে, তেমনি ভাবে আমাদের ভোক্তারা উপকৃত হবে, এবং তেমনি ভাবে একটা স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া চলমান থাকে। তো এর জন্য আমি মনে করি যে এখানে সরকারের হস্তক্ষেপ দরকার, এবং সরকার যাতে করে প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ এগুলোর সুবিধা যাতে বৃদ্ধি করে এবং আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেয়, সেদিকে আমরা গুরুত্ব আরোপ করছি। জি স্যার, আমরা একটু এগ্রো প্রসেসিং এর কথা যদি বলি, যে কৃষি প্রক্রিয়াজাত শিল্পের আমরা সবসময় একটা সম্ভাবনার কথা আপনারা বলে আসছেন, এটার যে রপ্তানি বাজার, রপ্তানি সম্ভাবনা, আমরা আসলে আমাদের কৃষিটাকে, যে আধুনিক কৃষির কথা বলা হচ্ছে যান্ত্রিকীকরণের মাধ্যমে, সেই কৃষিটাকে রপ্তানিতে কতটা কাজে লাগাতে পারছি, বিশেষ করে প্রসেসিংয়ের জায়গাটাতে, এগ্রো প্রসেসিংয়ের প্যারিশেবল আইটেম বলি বা এগ্রো প্রসেসিংয়ের জন্য যে পণ্যগুলো রয়েছে, সেখানে আসলে কতটা ভ্যালু অ্যাড করতে পারছি স্যার? দেখুন, আমাদের কিন্তু দেশে কোন কোন বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে, উদাহরণস্বরূপ প্রাণ এবং আরো কতগুলো আছে, যারা নাকি এগ্রো প্রসেসিং এ অনেক দূর এগিয়ে গেছে, এবং তারা দেশের বাইরেও এটা প্রসেসড ফুড তারা বাইরেও রপ্তানি করছে। তো এই ক্ষেত্রে এইটার পরিধি আরো সম্প্রসারিত হওয়া উচিত, এবং এই ক্ষেত্রে আমাদের যে বেসরকারি উদ্যোক্তা যারা আছে, তাদেরকেই এগিয়ে আসতে হবে, সেখানে সরকার সহায়ক ভূমিকা পালন করতে পারে, এবং সরকার সেখানে নীতিগত এবং আর্থিক সহযোগিতা যেখানে যেখানে দেওয়া সম্ভব সেটা করতে পারে। দেখুন, আমাদের কিন্তু ওভার টাইম আমাদের ভেজিটেবল ইম্পোর্ট এটা কিন্তু আছে, কোনো কোনো সময়ে কমে যায়, কিন্তু পরবর্তী সময়ে আবার সেটা বেড়ে যায়। তো এই ক্ষেত্রে একটা কন্ট্রাক্ট ফার্মিং শুরু হয়েছে বিভিন্ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং বিভিন্ন রপ্তানিকারী প্রতিষ্ঠান, তারা কৃষকের সঙ্গে কন্ট্যাক্ট করে উৎপাদন ভালো করার চেষ্টা করছে, উৎপাদনের ক্ষেত্রে তারা বিভিন্ন ভাবে সহায়তা করছে, এবং উৎপাদিত পণ্যটা যাতে ভালোভাবে মানসম্পন্ন উৎপাদিত পণ্য তারা নিয়ে আসতে পারে এবং বিদেশে রপ্তানি করতে পারে, সেটার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এটা যথেষ্ট না, কারণ বাংলাদেশে সবজির উৎপাদন অনেক বাড়ছে, এবং সবজির প্রতি বছর গড়ে গত 15 বছর ধরে প্রায় 6.5% হারে আমাদের সবজির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। কাজে এমন একটা পরিস্থিতিতে সবজি যেমনি ভাবে আমাদের প্রক্রিয়াকরণ এবং সেটা স্টোরেজ এগুলার ক্ষেত্রে আমাদেরকে মনোযোগী হতে হবে, ঠিক তেমনি ভাবে যারা দেশের বাইরে রপ্তানি করে তাদেরকেও আমরা উৎসাহিত করতে পারি, এবং তারা আরো আগ্রহ করে এটা রপ্তানির প্রক্রিয়াটা চলমান রাখবে, এটাই আমরা আশা। জি
স্যার আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরাও আশা করব যে এই কৃষির যে প্রক্রিয়া শিল্প সেটির কথা বলছিলেন, সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে আধুনিক কৃষির মাধ্যমে। শেষ মন্তব্য নিতে চাই, মোটা দাগে আমাদের আজকের যে আলোচনার বিষয় ছিল যে কৃষিতে বিদ্যুতের যে প্রভাব, সেটি আসলে এবারের মৌসুমে আমরা যেন ফলন স্বাভাবিক রাখতে পারি, সেক্ষেত্রে আপনার প্রত্যাশার কথা যদি স্যার শেষ মন্তব্য হিসেবে আমাদের কিছু বলেন। আমার মনে হয় যে উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন যে নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গ্রামাঞ্চলে, এবং যদি নিয়মিতভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়, লোডশেডিংটার ভাগ যদি গ্রামাঞ্চলে কম হয়, তাহলে আমাদের পানিটা নিয়মিতভাবে সম্ভব হবে, এবং সেখানে কোন রকম বাধা ছাড়া আমাদের উৎপাদনটা ভালো হবে। এবং সেটাই আমরা আশা করি যে পানি সেচ এবং সেই সঙ্গে অন্যান্য উপকরণের সরবরাহ যাতে করে পর্যাপ্ত হয়, এবং যাতে করে সরকারি সহায়তা আমাদের গ্রামের কৃষকরা উৎপাদনে আরো বেশি আগ্রহী হয়, উৎসাহিত হয়, তাহলে আমাদের আগের সামনের যে মৌসুমটা, এটা একটা অনেকটা নিরাপদ মৌসুম এবং অনেক বড় মৌসুম আমাদের চাল উৎপাদনের জন্য। সেটা যদি খুব ভালো উৎপাদন আমরা পেতে পারি, তাহলে আমাদের খাদ্য নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। স্যার আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। পরবর্তী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই আবারও আপনাকে পাবো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ ডক্টর জাহাঙ্গীর আলম। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। কথা বলছিলেন কৃষি, খাদ্য নিরাপত্তা এবং কৃষিতে বিদ্যুতের প্রভাব নিয়ে কথা বলছিলাম। যাচ্ছি অন্যান্য সংবাদে। দেশের স্বার্থবিরোধী ড্যাপ আইন 2022 থেকে 35 অতি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাব। গতকাল রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি ওয়াহিদুজ্জামান এই দাবি জানান। এ সময় তিনি বলেন, করোনা মহামারী চলাকালে আবাসন খাতকে কুক্ষিগত করতে পতিত সরকার তার স্বার্থ রক্ষায় দেশবিরোধী ড্যাপ 2022 থেকে 35 প্রকাশ করে। আর এই ড্যাপ বাস্তবায়ন হলে ঢাকা শহরের 80% অপরিকল্পিত থেকে যাবে। এতে মহল্লার রাস্তাগুলো প্রশস্ত হবে না এবং পুরাতন জরাজীর্ণ ভবনগুলো অস্বাস্থ্যকর থেকে যাবে। বলেন, ফার কমিয়ে দেওয়ায় ভূমি মালিকগণ ভবন তৈরিতে নিরুৎসাহিত হচ্ছেন। পতিত সরকারের বাতিল করা ইমারত নির্মাণ বিধিমালা 2008 আগামী 15 দিনের মধ্যে বাস্তবায়ন করার দাবি জানান রিহেব সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। স্থবিরতা না কাটলে সরকারের রাজস্ব কমে যাবে। ড্যাপ ও নির্মাণ বিধিমালার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থাকে বলতে চাই, আগামী 15 দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়ন করতে হবে। এই সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে জমির মালিকগণ সহ অংশীজনদের সাথে নিয়ে কঠোর আন্দোলন শুরু করা হবে। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নেবার। ফিরবো শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। শুরু হতে চলেছে এনআরবিসি ব্যাংক নিবেদিত দ্বাদশ আন্তর্জাতিক এডুকেশন এক্সপো 2025। ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত দুদিনব্যাপী এই আন্তর্জাতিক শিক্ষা মেলা আগামী 22 থেকে 23 ফেব্রুয়ারিতে রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হবে। এক্সপোটিতে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগ নিয়ে আয়োজিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই আন্তর্জাতিক শিক্ষা মেলাতে বিশ্বের 45টির অধিক দেশের 1000-এর বেশি টপ র্যাঙ্কিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য ও স্কলারশিপ সুবিধা সম্পর্কে শিক্ষার্থী ও দর্শনার্থীরা মেলায় এসে জানতে পারবেন। এবারের এই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপের দেশসমূহ, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ আরও অনেক দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। যতগুলি মেম্বারের মাধ্যমে যারা ভিসা প্রসেস করবে তারা কিন্তু একটা ট্রেনিং পেয়ে এখানে করে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিসা সাকসেস হারটা অনেক বেশি। সফল করার জন্য যেসব ইনস্ট্রুমেন্টগুলো দরকার, এলিমেন্টসগুলো দরকার, সকল ধরনের এলিমেন্টস আমরা এখানে সাপ্লাই দিয়েছি। দর্শক, এবারে শেয়ার বাজারের খবর।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজকে কিন্তু লেনদেন চলছে। আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই মুহূর্তে লেনদেনের সবশেষ পরিস্থিতি। আজকে সবগুলো সূচকের যেটি বলছিলাম যে ডিএসসির সবগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। ডিএসসির প্রধান সূচক DACX এখন পর্যন্ত কিন্তু আমরা বেলা 1:30 নাগাদ দেখতে পাচ্ছি 16 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5186 পয়েন্টে। সরিয়া সূচক যেটি সেটিও 2 পয়েন্টের কিছু বেশি অর্থাৎ 2.61 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1149 পয়েন্টে। এবং বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক সেটি অনেকটা অপরিবর্তিত, মাত্র 0.09 পয়েন্ট বেড়ে আগের অবস্থানে 1914 পয়েন্টে অবস্থান করছে। আর লেনদেনের গতি খুব বেশি নেই। লেনদেন এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 300 কোটির নিচে রয়েছে। 285 কোটি 77 লাখ টাকার লেনদেন এখন পর্যন্ত বাজারে হয়েছে। এবং হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি যেটি লক্ষণীয় সেটি হচ্ছে দাম বাড়ার তালিকায় 2 শেয়ার রয়েছে। 224টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের দর কিন্তু আজকে বেড়েছে। 117টি শেয়ারের দর এখন পর্যন্ত কমেছে আর 53টি শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। মোটা দাগে সবগুলো সূচকের আমরা লক্ষ্য করছি যে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। এই ছিল পুঁজিবাজারের আজকের পরিস্থিতি। এবারে মুদ্রাবাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে। প্রধান মুদ্রার বিনিময় মূল্য আমরা মার্কিন ডলার শুরুতেই 121 টাকা আনুষ্ঠানিক দর কেনা হচ্ছে এবং 122 টাকায় বিক্রি করা হচ্ছে সোনালী ব্যাংকে। ইউরো 125 টাকায় কিনে 130 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড 150 টাকায় কিনে 155 টাকায় বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সা বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়াল 32 টাকা 50 পয়সা ক্রয় মূল্য, বিক্রি মূল্য 33 টাকা 30 পয়সা। অন্যদিকে 1 টাকা 35 পয়সায় ভারতীয় রুপি ক্রয় মূল্য, বিক্রি করছেন 1 টাকা 45 পয়সায়। এই ছিল প্রধান মুদ্রার বিনিময় মূল্য। এবারে স্বর্ণের দাম 22 ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ এখন কিন্তু ভরি প্রতি দাম 1.5 লাখ টাকা প্রায় ছুঁয়ে গেল, অর্থাৎ 1,47,818 টাকা, প্রায় 1,48,000 টাকা প্রতি ভরির দাম এখন ইতিহাসের সব থেকে রেকর্ড দর আমরা লক্ষ্য করছি। 21 ক্যারেটের স্বর্ণের দাম 1,41,000 টাকা প্রতি ভরি, আর 18 ক্যারেটের স্বর্ণ রয়েছে 1,20,000 টাকা প্রতি ভরি এবং সনাতন স্বর্ণ রয়েছে 99,000 টাকা, 99,500 টাকা প্রতি ভরি। এই ছিল স্বর্ণের দাম। এবারে রূপার দাম 22 ক্যারেটের সব থেকে ভালো মানের রূপার দাম আগের দামই রয়েছে 2,578 টাকা প্রতি ভরি এবং 21 ক্যারেটের রূপার দাম পড়বে 2,500 টাকার কাছাকাছি 2,449 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের রূপার দাম পড়বে 2,111 টাকা আর সনাতন রূপার দাম পড়বে 1,586 টাকা। এক ভরি সমান 11.664 গ্রাম হিসেবে এই দাম দেখানো হয়েছে। এই ছিল আমাদের কাছে প্রধান মুদ্রার বিনিময় মূল্য এবং পুঁজিবাজারের সবশেষ আপডেট। যাচ্ছে অন্যান্য সংবাদে। এই মুহূর্তে আমরা সরাসরি যেতে চাই, আমাদের সহকর্মী নাজমুল রয়েছেন সাভারে। বাজার পরিস্থিতি জানাবো আপনাদেরকে, বাজারের সবশেষ পরিস্থিতি। নাজমুল, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু আপনার মাধ্যমে জানতে চাই যে আজকে আসলে বাজারের সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন। আমরা জানি যে শীতকালীন সবজির মৌসুম, এখন তুলনামূলকভাবে দাম কম থাকবারই কথা। ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ বাবু কামরুজ্জামান আপনাকে। আপনি বলেছেন এবং ঠিকই বলেছেন যে শীতকালীন সবজি বাজারে কিন্তু সরবরাহ অনেক বেশি, যার কারণে সবজির দাম কিন্তু এখন অনেক কম। এবং আমরা যদি দেখাই যে এখনও এই বাজারে যে খুচরা বাজার আমরা দেখেছি যে এই যে মূলা বিক্রি করা হচ্ছে 5 থেকে 6 টাকা কেজি। অন্যান্য যে সবজি আমরা যদি এই বেগুনটা 30 টাকা, 50 টাকা কেজি হচ্ছে এখানকার যে করল্লা এবং শালগম বিক্রি করা হচ্ছে 20 টাকা কেজি। এভারেজে যদি আপনার বড় ধরনের কপি 15 টাকা পিস, পাতাকপি বলেন ফুলকপি বলেন। এবং আমরা দেখেছি যে পাইকারি বাজারে যে টমেটো বিক্রি করা হচ্ছে কিন্তু 15 থেকে 20 টাকা ভালো মানের টমেটো। এবং যে বেগুন যে ভালো মানে কোয়ালিটি ভেদ, সেই বেগুনের দামও কিন্তু অনেক কমেছে। যে বেগুন বিক্রি করা হচ্ছে 40 টাকা। এভারেজে যদি আমি বলি যে সব ধরনের সবজির দামই আসলে কমেছে। যদি আপনার সাথে একটু কথা বলি যে সবজির দাম হঠাৎ এখনও কম, কারণটা কি? আমদানি বেশি আর আপনি ক্রেতার খুব কম, বাজারে অনেক ক্রেতা নাই। দাম কমার কারণে সব জায়গায় পাওয়া যাচ্ছে, বাজারে কোনো ক্রেতা আসতেছে না। ঠিক আছে, আমদানি খুবই ভালো,
উৎপাদনও ভালো হয়েছে এবার বাম্পার ফলন হয়েছে এই জন্য উৎপাদন বলছিলেন যে এখানকার তারা বলছে যে উৎপাদন বেশি, যার ফলে আসলে বিক্রি হচ্ছে না এবং প্রতি কেজি সবজি কিন্তু এখন যদি গত সপ্তাহে এই সপ্তাহে ব্যবধান ধরি 10 থেকে 20 টাকা কমেছে এবং যে এই যে শীতকালীন যে সবজি বাজারে কিন্তু সব ধরনের সবজি কিন্তু আসলে পাওয়া যাচ্ছে এবং এই যে সবজি যারা এই সাধারণ কৃষকরা রয়েছে কৃষকরাও আসলে উৎপাদন করতে গিয়ে কিন্তু তারা বলছে যে দাম কমেছে এবং আমরা যারা এখানকার সাধারণ যারা আপনার সাথে একটু কথা বলতে চাই যে এই যে বাজার করতেছেন সবজির দাম আসলে কেমন, বেশি না কম? অনেক কম, হ্যাঁ অনেক। আলু কিনলাম, পেঁয়াজ কিনলাম, আদা কিনলাম, রসুন কিনলাম, সিম কিনলাম, লাল শাক, এগুলোই কিনছি। শুনছিলেন যে এখানকার যারা কিনতে এসেছে তারাই আসলে বলছে যে দাম কমেছে এবং বাজারে কিন্তু সব ধরনের সবজির দামই এখন কম এবং কমেছে এবং বাজারে আমরা দেখেছি যে কয়েকদিন ধরেই কিন্তু আসলে সবজির বাজার একদম কম এবং অন্যান্য যে সবজি রয়েছে সব ধরনের সবজির দামই আসলে কমেছে এবং আমরা এক কথাই বলতে চাই যে বাজারগুলোতে এখন আর মনিটরিং করা হচ্ছে না, তারপরেও কিন্তু আসলে সব ধরনের সবজির দামই এখন নাগালের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবু কামরুজ্জামান আপনার কাছে। নাজমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সাভার থেকে দেখছিলাম বাজার পরিস্থিতি। সবজির দাম কম, যদিও আমরা চালের বাজার এবং অন্যান্য পণ্যের দাম কিন্তু ভোগ্যপণ্যের দাম এখনও বেশ চড়া, মানুষকে আসলে এখনও কষ্ট করেই চলতে হচ্ছে। বিজনেস আওয়ারের সময় হলো আর একটা বিরতি নেবার, ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি আমাদের সঙ্গে থাকবে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বছরের শীতের সময়টায় বঙ্গোপসাগর লাগোয়া বরগুনার চরে মৌসুমি সংসার পাতেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুটকি জেলেরা। বছরের এই সময়টা ঘিরে স্বপ্ন বোনেন তারা। ক্রেতা বিক্রেতা আর শুটকি শ্রমিকদের আনাগোনায় মুখরিত থাকে চরাঞ্চল। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক ও স্থানীয়দের কর্মসংস্থানও হয় চরগুলোতে। চরাঞ্চলের শুটকি পল্লীর আদ্যপান্ত নিয়ে বরগুনা প্রতিনিধি সুমন শিকদারের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব, জানাচ্ছেন তানজিনা অন্ত। মনিরুজ্জামান মনির বরগুনার তালতলী উপজেলার নিদ্রাচরের শুটকি কারিগর। 20 বছর ধরে তার সংসার চলে শুটকি আহরণ করে। শীত এলেই নিদ্রার চরে গড়ে তোলেন অস্থায়ী বসতি। বাকি সময় খুব একটা লাভ না হলেও বছরের এই একটা সময় ঘিরেই আশায় বুক বাঁধেন তিনি। চিকিৎসা ব্যবস্থার অভাব সহ নানা অনিশ্চয়তার মাঝেও জীবিকার তাগিদে তার বসতি এই চরে। কোনো পাইকারি পত্র পাই না, রাস্তাঘাট ভালো না, পানির অবস্থা ভালো না। আগে পাইতাম 50 জোড়া 60 জোড়া মাছ, আর ভাই 20 জোড়া 10 জোড়া মাছ পাই, এটা আমার পোষায় না। শুধু মনিরুজ্জামানই নন, প্রতি বছর নভেম্বর থেকে বরগুনা জেলার বঙ্গোপসাগর লাগোয়া বসবাস অনুপযোগী চরাঞ্চলে অস্থায়ী বসতি গড়েন শত শত শুটকি কারিগর। এদের কেউ কেউ স্থানীয় বাসিন্দা, আবার অনেকেই আসেন দূর দূরান্ত থেকে। শুটকি তৈরি থেকে বিক্রি পর্যন্ত তাদের ঠিকানা হয় এই চর। দূরে দূরে বাসা করে দেখা যায়, সব দূর থেকে খুলনা সাতক্ষীরা থেকে আইসা এই জায়গায় অস্থায়ী বাসা করে তারপর ব্যবসা করে। কক্সবাজার থেকে আইছি, এই যে গোলামিং। কেউ শুটকি তৈরিতে সহযোগিতা করেন, আবার কেউ আনা নেয়ার কাজ করেন। সাগরে জালিয়ারা ধরে, আমরা এই জায়গায় বই কিনি, শুকাই। বরগুনার দাইছি আমরা ছোট্ট বাসার কাছে দিয়ে আমরা খাই। চরে যেন তারা নির্বিঘ্নে বসবাস করতে পারে সে বিষয়ে সচেষ্ট প্রশাসন। 4 মাস তাদের সেমিশন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেন নিশ্চিত হয়, সেজন্য স্থানীয় উপজেলা প্রশাসন এবং অন্যান্য দপ্তর যারা এদেরকে নিয়ে কাজ করে বন বিভাগ তারা চেষ্টা করছে। জীবন ও জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে বাস করা শুটকি কারিগরদের জীবনের স্বাচ্ছন্দ্য প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীতে কৃষি দুগ্ধ খামার করে স্বাবলম্বী হয়ে উঠেছেন এক প্রবাসী। দুধ বিক্রি করে মাসে আয় করছেন লাখ টাকা। পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি ও মৎস্য খামার। দুগ্ধ উৎপাদনে সব ধরনের পরামর্শ দিয়ে পাশে আছে প্রাণী সম্পদ বিভাগ। বিস্তারিত আকবর হোসেন সোহাগের পাঠানো তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্টে। আমেরিকান প্রবাসী ইফতেখারুল আলম অভি গত বছর শখের বশে সদরের ধর্মপুর পূর্ব ষোলকিয়া গ্রামে প্রায় 3 একর জমিতে গড়ে তোলেন দুগ্ধ খামার। বছর না ঘুরতেই পাল্টে যায় তার ভাগ্যের চাকা।
বর্তমানে খামার থেকে প্রতিদিন 300 থেকে 350 কেজি দুধ পাচ্ছেন তিনি, যা বাজারে বিক্রি করে আয় করছেন লাখ টাকা। পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি ও মৎস্য খামার। আমাদের মেইন লক্ষ্য ছিল আমরা খাঁটি দুধটা দিব, ভেজালবিহীন দুধটা দিব। তার খামারে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। কিছু দোকান আছে, হোটেল আছে যারা মিষ্টি উৎপাদনের জন্য আমাদের থেকে দুধ কালেকশন করে। এছাড়া আমরা রিটেলে যে প্যাকেজিং করে ওগুলো আমরা দোকানগুলোতে সাপ্লাই দিই, মানুষের হোম ডেলিভারিতে দিই। 15 কেজি গাভীর জন্য আমরা 7 থেকে 8 কেজি দানাদার খাদ্য দিচ্ছি। আর যে গরুগুলার দুধ 20 কেজি প্লাস বা 22 কেজি 25 কেজি পর্যন্ত দুধ আছে আমাদের এখানে। 25 কেজি গাভীর জন্য আমরা 10 কেজি খাদ্য দিচ্ছি, কারণ একটা গাভী আসলে ওই 10 কেজির উপরে খাদ্য দিলে তার জন্য আর কি হজম অসুবিধা হচ্ছে। খামারিদের দুগ্ধ উৎপাদনে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ অফিস। খামারগুলো থেকে আমাদের নানা রাজস্ব খাত সহ বিভিন্ন প্রকল্পের আওতায় যে প্রদর্শনী আছে, প্রদর্শনী স্থাপন এবং পাশাপাশি প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে বিভিন্ন ধরনের বীজ বা সার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমরা আমাদের উপজেলাগুলি থেকে তাদেরকে টিকা এবং ওষুধের যে সেবাটা এটা পর্যাপ্ত পরিমাণে আছে। বিশেষ করে বন্যা পরবর্তী মানুষের যে ক্ষতি হয়েছে ওইটা থেকে কাটায় ওঠার জন্য আমরা সবসময় খামারগুলির পাশে আসি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে নোয়াখালীতে বেসরকারি উদ্যোগে প্রায় 3000 খামার গড়ে উঠেছে। সরকারি হিসেবে রয়েছে 1349টি খামার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাবনার প্রত্যন্ত গ্রামে গোলাপ ফুল চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন একই পরিবারের 3 ভাই। এই ফুল বিক্রি করে তারা মাসে আয় করছেন লাখ টাকা। বর্তমানে তাদের বাগানে 35,000-এরও বেশি গোলাপ গাছ রয়েছে। আহমেদুল হক রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক ফুলের রানী খ্যাত গোলাপ শীতকালীন ফুল হলেও বর্তমানে সারা বছরই চাষ করা হয় এই ফুল। আর এই ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছেন 3 ভাই। বলছি পাবনার মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামের খন্দকার জাফরুল্লাহ, শরীফুল আলম রানা এবং আশরাফুল বারী শাহিনের কথা। 2021 সালে 10,000 চারা দিয়ে শুরু করেন ফুল চাষ। এরপর আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে তাদের বাগানে উৎপাদন হচ্ছে জামিলিয়া, সুইটি, বমবম, ডিপ পিন, লিঙ্কন সহ প্রায় 8 জাতের গোলাপ। গরমের সিজনে মনে করেন ফুলটা বেশি হলেও দাম কম, আর এখন আপনি যদি গেলে ফুল কমও হয় এই ফেব্রুয়ারি মাসে, কম হলেও লাভবান বেশি। বাগানে শুরু থেকে আমি ছিলাম, বাগানে পরিচর্যার ভিতরে বিভিন্ন রকমের সার, ওষুধ, কীটনাশক দিয়ে থাকি গাছে। বাগান পরিচর্যায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন 500-এরও বেশি শ্রমিক। সকালবেলা আসে, 6টার দিকে আসার পর ধরেন বাগানে আসে, ফুল টুল আছে কাটার পরে হচ্ছে মাল মনে করেন বিভিন্ন জায়গায় যায়। 14 ফেব্রুয়ারি ফুলের চাহিদাটা বেশি, আমরা অনেক পরিচর্যা করতেছি যাতে আমাদের ফুলটা বেশি হয়। এই ফুলের সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন ফুল প্রেমীরা। ফেব্রুয়ারি মাস মানেই তো হচ্ছে ফুলের মাস। আমি এখানে ফুলের বাগান আছে, তো আমি এখানে গোলাপ কিনতে এসেছি। তো এখানকার গোলাপগুলো অনেক সুন্দর। এখানে আসছি, অনেক সুন্দর সুন্দর গোলাপ পাওয়া যায়, সেটা আমার পছন্দ, আমার মিসেসের জন্য এখান থেকে আমি দেওয়ার জন্য আসছি। এসব গোলাপ ফুল জেলার চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।